আপনাদের এখানে ডাকা হয়েছে আমাদের দপ্তরে। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে বলা যায়। আজকে এখানে আমাদের উপস্থিত আছেন কর্নেল শাকিল আহমেদ, তিনি এনআইওএস এর সেক্রেটারি। আমার সহকর্মী আছেন এখানে বিনোদ কুমারজি আছেন, আমার সহকর্মী বিভু গোয়েলজি। মূলত এসপিডি সাহেব বিভু বাবুর সঙ্গে আমাদের শাকিল আহমেদ মহাশয়ের একটি মৌ স্বাক্ষরিত হল। সেটা হলো এনআইওএস এ এতদিন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন যে আছে তাদের যোগসূত্র ছিল না, কিন্তু সেই যোগসূত্র আজকে স্থাপিত হল। তো এতে বিশেষ কি হল? বিশেষ বিষয়টা হলো যে এনইপি 2020 এবং রাইট টু এডুকেশনে যেটা বারবার বলা হয়েছে যে আমাদের কোন ছেলে, অর্থাৎ ছেলে বলতে এখানে ছেলে মেয়ে সবই আপনারা বুঝবেন, আমাদের শিশুরা আর কি, তো তারা শিক্ষার বাইরে যেন না থাকে। কিন্তু তারপরেও আমরা দেখছি বিভিন্ন কারণে বর্তমান আর্থসামাজিক পরিস্থিতির পরিণত হলো শুধু নয়, অনেক সময় তারা বিদ্যালয়ের বাইরে চলে যায়। তো এই পরিবেশ থেকে, এই পরিস্থিতি থেকে তাদেরকে কি করে বিদ্যাঙ্গনে নিয়ে আসা যায় বা শিক্ষার পরিসরের মধ্যে নিয়ে আসা যায়, তার জন্য এনআইওএস খুব ভালো ব্যবস্থা করেছে। আমার কোনো বাচ্চা যদি কেরালায় গিয়ে সে এনআইওএস এ ভর্তি হয় বা সেখানে রেজিস্ট্রেশন করে, তারপরে তার পরিবার বা সেই বাচ্চাটি যদি কোনো কারণে উড়িষ্যায় চলে আসে, সে কিন্তু উড়িষ্যার সেন্টারে সে যে ভাষাতে সেখানে এন্ট্রি করেছিল সেই ভাষাতেই উড়িষ্যায় এসে সে পড়াশোনার সুযোগ পাবে। এই সুযোগটি এনআইওএস দিচ্ছে। তো সেই জায়গায় আমাদের যে মাইগ্রেটেড ওয়ার্কার বা লেবার যাই বলি না কেন আমরা, তারা যে বাইরে যাচ্ছে, তাদের বাচ্চারা বা কখনো কখনো সেই যারা যাচ্ছে তারা নিজেরাও তাদের পড়াশোনা সম্পূর্ণ করতে পারছে না, এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা পড়াশোনা করতে চায়, আরো সামনে এগিয়ে যেতে চায়। তাদের এগিয়ে যাওয়ার পথে যেন বিশেষ একটা স্কুল বা বিশেষ একটা বাড়ি সেটাই যেন তার অন্তরায় হয়ে না দাঁড়ায়, তার জন্য তাদের একটা বড় প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা যায়। তার জন্যই আজকের এই মৌ স্বাক্ষর। আগামীতে এটি প্রত্যেকটি শিশু যেন এখানে খুব সহজে এন্ট্রি নিতে পারে, তার জন্য আমরা অনুরোধ করেছি যে এর যে নেটওয়ার্ক সেটা প্রত্যেকটি গ্রামে যেন ছড়িয়ে পড়ে, তার জন্য বিশেষ ব্যবস্থার অনুরোধ আমরা করেছি। তারা আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন যে তারা আগামী দিনে এর সেন্টারকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যাতে পৌঁছে দেওয়া যায়, তার জন্য তারা বিশেষ ব্যবস্থা নেবেন। এটাই হলো আজকের আমাদের মূল কর্মকাণ্ড। এবং সেখানে আমাদের যে মৌ স্বাক্ষরিত হলো, মৌ স্বাক্ষরিত এনআইওএস এর পক্ষে মৌ স্বাক্ষর করেছেন কর্নেল শাকিল আহমেদ মহাশয়, এবং আমাদের ইবিএসএসএম এর পক্ষে স্বাক্ষর করেছেন বিভু গোয়েল মহাশয়। আপনাদের যদি কিছু থাকে। মূলত এখানে শিক্ষা আছে আমাদের 1 to 8 যেটা হয়, সেই শিক্ষাটাও যেমন এর মধ্যে আছে, প্লাস ক্লাস 10 যেটা আছে সেটা আছে, 10+2টা আছে। স্কুলের সমস্ত শিক্ষা দিতে হবে। এখানে তফাৎটা হচ্ছে এখানে ছাত্ররা কিন্তু নিজের বেসিস শিখতে পারে। মানে যারা স্কুলে যেমন হয় 1 বছরে করতে হয়, এখানে তারা যে আছে চাইলে তার থেকে কম সময় করতে পারে, চাইলে তার থেকে বেশি সময় করতে পারে। দে ক্যান হ্যাভ ডিফারেন্ট পেস, ফ্লেক্সিবিলিটি। সময়ের কোনো নির্দিষ্ট 5 বছরের মধ্যে করতে হবে। এখান থেকে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পুরোটাই পাস করতে হ্যাঁ, মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পুরোটাই পাস করতে পারবে। এবং শুধু তাই নয়, এনআইওএস ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো ইনস্টিটিউট, যে কোনো সরকার, যে কোনো কোম্পানি, প্রত্যেকের দ্বারা
এটা স্বীকৃত। এটা যেমন আমাদের পশ্চিমবাংলায় যেমন মাধ্যমিক বোর্ড আছে, হ্যাঁ। ম্যাথমেটিক্স কাউন্সিল আছে, যেমন সিবিএসসি, আইসিএসসি আছে, যেমন অন্য রাজ্যের যে বোর্ডগুলো আছে, এটা তার সমতুল্য একই লেভেল। এবং সেক্ষেত্রে একটা জিনিস, সেক্ষেত্রে এখানে যেমন পড়াশোনাটা বিনামূল্যে ছিল, এটাও কি সেটা একই জিনিস হলো? 19 বছর পর্যন্ত সেটা বিনামূল্যে আছে। তারপরে যারা আছে তাদের জন্য খুব সামান্য পরিমাণ অর্থ ধার্য করা আছে। এটা উচ্চ মাধ্যমিক অব্দি বিনামূল্যেই হচ্ছে। না, আর এটা হচ্ছে ধরুন আমি যদি ক্লাস 10 শুরু করতে এখন চাকরি করছি এখন না, ধরুন 50 বছরের বয়স আমি যদি করতে চাই তাহলে আমি আমাকেও পয়সাটা দিতে ও হবে, আচ্ছা আচ্ছা, তখন ফিসটা দিতে আচ্ছা হবে। আচ্ছা, 19 বছর। 19 বছর বয়স। 19 বছর পর্যন্ত তাকে কিছু দিতে হবে, সেটা এসএসএন থেকে দিয়ে দেওয়া হবে, রিম্বার্স দেওয়া হবে। বাইরে একটা প্রশ্ন করি, এর ভিতরের প্রশ্নগুলো আগে হয়ে যাক, যদি ভিতরের কোনো প্রশ্ন ভিতরে আর থাকে। কোনো প্রশ্ন নেই, আমাদের বাইরে কিছু প্রশ্ন আছে। বাইরের প্রশ্ন আছে না? না এনআইওএস স্কুল ড্রপ আউট কিভাবে কমাতে সাহায্য করে? স্কুল ড্রপ আউট কিভাবে কমাতে সাহায্য করে? এনআইওএস স্কুল ড্রপ আউট কমাতে সাহায্য করবে। এনআইওএস মানে স্কুল ড্রপ আউট হয়ে গেল, হয়ে যাওয়ার পরে সেই বাচ্চাটি যদি নিজেকে শিক্ষিত করতে চায় এবং আমরাও যদি তাদেরকে ট্র্যাক করতে পারি, তাহলে আমরা এনআইওএস এর মধ্যে নিয়ে আসবো। এনআইওএস এর পাঠ্যক্রম যেহেতু প্রতিদিন স্কুলে নির্দিষ্ট সময়ে যেতে হবে, নির্দিষ্ট কারিকুলামের মধ্যে থাকতে হবে, এরকম যেহেতু নির্দিষ্ট কিছু নেই, সে নিজের কাজকর্ম করে সে এখানে পড়তে পারবে। সেই কারণে আমরা ভাবছি যে সেভাবে যারা পড়তে চায় তারা এখানে সুযোগ পাবে। তার মধ্য দিয়ে কি হবে, সে এই যে ড্রপ আউট যাদের আমরা বলছি তারাও শিক্ষিত হয়ে উঠতে পারবে। মানে ধরুন প্রথাগত যে শিক্ষা আর এনআইওএস বাড়তি যে কারিকুলাম, তার মধ্যে ক্ল্যাশ হবে না? কোনো ক্লাস নেই। না, আপনার বুঝতে পেরেছি যে হচ্ছে যে ছাত্র বা যে ব্যক্তি কোনো কারণে ধরুন প্রথাগত শিক্ষাতে করতে পারছে না, ধরুন যে মাইগ্রেট করে গেল অন্য জায়গায়, তো আপনি তো সমাজে স্কুল করতে পারবেন না। এনআইওএস হচ্ছে যে আপনি যেখানে সেখানে করতে পারেন। স্কুলের যে আছে একটা এজ স্পেসিফিক থাকে, ঠিক আছে? একটা ক্লাসে যে একই এজে বাচ্চা থাকবে, এখানে যে আছে ইউ ক্যান জয়েন এট এনি এজ। স্কুলের একটা ফিক্সড পেস থাকে, আপনাকে ওই টাইমের মধ্যে ওই সিলেবাস এগুলো করতে হয়। যে আছে এখানে সিলেবাস মোরালেস সমতুল্য, কিন্তু পেসটা অ্যাজ পার ইউর ফ্লেক্সিবিলিটি। এখন দেখুন আপনাদের কাছে অনেকগুলো ডিজিটাল লার্নিং যেটা হয়েছে, লোকেরা কোর্স করে, সেটা যে ইউ ডু এট ইউর ওন পেস। এই ফ্লেক্সিবিলিটিটাই হচ্ছে যেটা, যে ফ্লেক্সিবিলিটি অভাবের জন্য যে লোকরা স্কুল থেকে ছাড়ে যেত তাদেরকে টার্গেট করে আমরা যে 100 লোককে কভার করতে পারবো। বলছি এটা তো আগে থেকে ছিল, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলায় আজকে এমওইটা হলো। এই এমএলটা হওয়ার প্রয়োজন কি? আগে তো ওপেন স্কুলে একদম ওপেন স্কুলিং যেটা আমাদের এখানে ছিল বা আছে, সেটা শুধু পশ্চিমবঙ্গের উপরেই ছিল। সেটা পশ্চিমবঙ্গের বাইরে কেউ অ্যাভেল করতে পারতো না। অর্থাৎ আমি কুচবিহারে আছি বা আমি আজকে দক্ষিণ 24 পরগনায় আছি, আমি এখান থেকে যদি গুজরাটে চলে যাই, আমি ওইটা অ্যাভেল করতে পারবো না। এটার সুবিধা হলো আমি আজকে দক্ষিণ 24 পরগনায় রেজিস্ট্রেশন করলাম, করার পরে আমি আমার কোনো কারণে আমি দিল্লি চলে গেলাম, দিল্লিতে গিয়ে যে এনআইওএস সেন্টার আছে সেখানে আমার এই রেজিস্ট্রেশনেই কাজ হবে এবং সেখানে আমি পরীক্ষা দিতে পারবো। বাংলা থেকে ভাষাটাই শিফট করা যাবে। স্কুলই নাই, এটা ওপেন স্কুল। না, ওই যে ধরুন এখানে কেউ স্কুলে পড়ে, ক্লাস 3 পড়ে, তার বাবা মাইগ্রেট ওয়ার্কার, সে পায় না সে যদি শিফট করে, না না, এখানে যে স্কুলে পড়ছে সে এটাতে করতে পারবে না। যে স্কুল ছুট হয়ে গেছে, স্কুলে পড়তে পারছে না, সে এখানে রেজিস্ট্রেশন করবে। না স্যার, এখানে একটা জিনিস ক্লারিফাই করা প্রয়োজন। ধরুন ক্লাস 3 পর্যন্ত এখানে পড়েছে, হ্যাঁ। তারপরে গুজরাট গেল, হ্যাঁ। এবার সেখানে কি সে হয়তো এই পার্টিকুলার কোনো স্কুলে না ভর্তি হয়ে এনআইওএস এ ভর্তি হলো, হ্যাঁ। তাহলে 4 থেকে তো কন্টিনিউ করতে পারবে। হ্যাঁ, yes। মানে আমি সেটাই বলছি যে স্কুল থেকে অন্য জায়গায় গিয়ে ওপেন স্কুলে মানে স্কুল চালকে তো স্কুল ছুট তো দরকার সেরকম নেই। এসএলএসটি 2016 ক্ষেত্রে তো দুর্নীতি ধরা পড়েছিল পূর্বতন সরকারের আমলে, সেখানে নতুন করে রিক্রুটমেন্ট ভিতরে আর কিছু নাই তো এর ভিতরে, বাইরে যাবো। বাইরে যেতে হবে নাকি? হ্যাঁ, বলুন। বলছি যে ওই যেটা বলছিল যে 31 আগস্ট পর্যন্ত আপনার ডেডলাইন 9, 10, 11, 12
যে চাকরি বাতিল হয়েছে, তার নতুন করে পরীক্ষা হয়েছে, তার রেজাল্ট বেরিয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল করা। আর 1 মাস বাকি আছে, তাদের যা অবস্থা 1 মাসের মধ্যে এটা সম্ভব না। আপনারা এখন কি করবেন? গতকাল আমি এটা বিস্তারিত বলেছি। আমরা নবান্নে যখন বসেছিলাম গতকাল আমরা কম্পোজিট গ্র্যান্ট দেওয়ার জন্য, তখন আমি বলেছিলাম, আবারও আপনাদের মাধ্যমে আমি সকলকে এটা জানাতে চাই, এসএসসির মাধ্যমে যে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে এসএসসি হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে স্থগিত ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার দিকে, সেগুলোর কাজ দ্রুততার সঙ্গে চলছে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব এবং যদি কিছু বাকি থাকে, আমরা যদি কোথাও দেখি যে আরো কিছু সময় প্রয়োজন, আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে আবেদন করব এবং আমরা কিছু সময় চেয়ে নেব। এখানে স্যার একটা সংযোজন আছে, গ্রুপ সিডি কর্মীরা তারা কিন্তু দুর্নীতির জন্য কেউই বেতন পাচ্ছেন না, তাদের রেজাল্টটাও বেরোবে, পরীক্ষার রেজাল্টটা কবে বেরোবে? সেক্ষেত্রে দেখুন, সেটা আমাদের প্রাথমিক যে 26,000-এর জন্য আমাদের 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য আমাদের তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব, কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যেহেতু এখানে সুপ্রিম কোর্টের ওরা একটা বিষয় 26,000-এর আছে। মধ্যে তো ওরাও আছে স্যার, ওরাও ইনক্লুড, কিন্তু ওদের চাকরিটাও একইভাবেই বাতিল হয়েছিল, কিন্তু ওদের পরীক্ষার রেজাল্টটা এখনো বেরোয়নি। ওদের পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে যাবে, ওদের কোনো টাইম না টাইম ফ্রেম নেই। আমরা মূলত প্রথম দিকে আমরা যে শিক্ষক মহাশয়দের যেটা আছে, যেহেতু তাদের চাকরিটা নেই আদালতের নির্দেশ ক্রমে, আদালত যেরকম নির্দেশ দিয়েছে, আর এখানে শিক্ষকদের যেটা 31 আগস্ট পর্যন্ত আছেন ওনারা, ঠিক আছে, এদেরটা আমরা দেখছি, ওদেরটাও আমাদের নজরে আছে। একটা সমস্যা বলছি যে ধরুন 31 আগস্টের মধ্যে যদি শেষ করতে হয়, তো ডেইলি প্রায় 1000 করে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, সেটা তো পসিবল না। কিন্তু দেখুন, আপনার পরন্তু কিন্তু কি হবে যেন কন্ডিশনায় আমি উত্তর এই মুহূর্তে আমি দিতে যাচ্ছি না। একদম পরিষ্কার আবারও বলছি যে আমাদের প্রসেস অনেক দূর এগিয়ে গেছে এবং আমরা 31শে আগস্টের মধ্যে যে হায়ার সেকেন্ডারি যেগুলো হয়েছে সেগুলো আমরা সমাধান করব। শূন্য পড়ুয়ার স্কুলগুলো নিয়ে কি পরিকল্পনা আছে আমাদের? হ্যাঁ, যে স্কুলগুলোতে পড়ুয়া শূন্য, সেই স্কুলগুলো নিয়ে পড়ুয়া শূন্য স্কুল থেকে যে শিক্ষকেরা আছেন, শিক্ষক মহাশয়রা সেখানে আছেন, তাদেরকে পড়ুয়া যুক্ত স্কুলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। তাহলে স্কুলগুলো বাড়িগুলো কি হবে, মানে সেরকম কোনো plan? স্কুল বাড়িগুলো এখনো সেটা নিয়ে আমাদের এখনো কোনো বিস্তারিত পরিকল্পনা হয়নি। আমরা সেটা ক্যাবিনেটে আলোচনা করে সেটা স্কুলগুলো তো উঠে যাবে, তাই তো? স্কুলগুলো কি উঠে যাবে? যদি ছাত্র থাকে নিশ্চয়ই কোনো স্কুল উঠবে না। ছাত্রদেরকে ফিরিয়ে আনার কোনো উপায় নেই সেই সমস্ত স্কুলগুলিতে? সেই বিষয়টাও ভাবনা চিন্তার পর্যায়ে আছে। এবং একটা পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল সরকারি তরফ থেকে, সিলেবাসের ক্ষেত্রে আপনারা বদল আসছেন অনেক আগে, এবং সিলেবাস কমিটিও তৈরি হয়েছে, যেমন সিঙ্গুরের মতো বিষয় না রাখা বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিষয়টাকে আনা, এই বিষয়ে কোনো ডিসিশন নিয়েছেন আপনারা বা কোনো পরিকল্পনা নিয়েছেন? এই বিষয়ের উপরে যেটা হয়েছে সেটা আপনি বললেন যে সিলেবাস কমিটি তৈরি করা হয়েছে। সিলেবাস কোনো স্ট্যাটিক বিষয় নয়। সিলেবাস হলো সেই ছাত্রছাত্রীদের আজকের উপযোগী করে গড়ে তোলার এবং সামনের দিকে দৃষ্টি রেখে গড়ে তোলার জন্য যে ধরনের সিলেবাস প্রয়োজন সেটাই করতে হয়। তো সেই কারণে মাঝে মাঝে এই ধরনের সিলেবাস কমিটি এবং রিভিউ কমিটি তৈরি হয়ে থাকে। তো সেরকমই একটি তৈরি হয়েছে। তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোচ্ছে। তাদের প্রথম পরিকল্পনায় যেটা আছে যে আগামী 2027-এ যে বইগুলো বেরোবে সেগুলোকে একটু রিভিউ করা, আর 2028 থেকে আমরা যে এনইপি 2020 লাগু করব আর কি, তার জন্য যে বিস্তারিত সূচি সেটা তৈরি করবে। তো সেজন্য তারা দীর্ঘ সময় নিয়ে কাজ করছে। তাদের যে ধরনের ফিডব্যাক আসবে বা তারা যে ধরনের আমাদের সুপারিশ করবেন সেই বিষয়গুলো নিয়ে
আলোচনা করে তারপরে যখন সিদ্ধান্ত হবে তখনই বলা যাবে যে সিলেবাসের মধ্যে কি আছে এবং কি নেই। 28 থেকে তেমন একটা আমূল পরিবর্তন হতে পারে, তাই তো? আর 27 কিছু কিছু টপিক চেঞ্জ সেটা হতে পারে। স্যার, এই স্কুল ইউনিফর্ম গুলো তো চেঞ্জ হয়ে গেছিল, আপনারা রিসেন্টলি একটা সার্ভে শুরু করেছেন যে স্কুলের যে ইউনিফর্ম গুলো ছিল সেক্ষেত্রে সেগুলো পরের শিক্ষাবর্ষ থেকে লাগু হওয়ার কথা, সে ব্যাপারে কতটা এগোনো গেল? আমরা এটা সার্ভে শুরু করেছি। আমাদের যে সমস্ত বিদ্যালয়গুলো আছে তাদেরকে আমরা বলেছি যে আপনারা যে আপনাদের অতীত ঐতিহ্য যেটা ছিল সেটাকে যদি আপনারা ফিরিয়ে আনতে চান তো আপনারা আনতে পারেন, তা আপনারা আপনাদের পছন্দের কালার আপনারা দিয়ে দিন, সেটা আমরা বলেছি। মানে স্কুলের উপর স্বাধীনতা আছে। হ্যাঁ, স্কুলের উপরে স্বাধীনতা আছে, তারা আমাদের জানাবে এবং তারপরে আমরা ব্যবস্থা নেব। এছাড়া স্কুলের যে রং আছে সেটাও আমরা বলেছি যে আপনারা আপনাদের যে অতীত ঐতিহ্য মেনে আপনারা আপনাদের স্কুল বাড়ির রং আপনারা করতে পারেন। এমন ওই সিলেবাস কমিটির প্রধান কি বা সদস্য? ওটা আপনারা দেখে নিয়ে নোটিফিকেশন বেরিয়েছে। আরেকটা প্রশ্ন স্যার, এই জনগণনা শুরু হচ্ছে তো শিক্ষকরা তাতে যুক্ত, অনেক শিক্ষকই বলছেন যে তাহলে হয়তো স্কুলে পড়াশোনা করাতে একটু অসুবিধা হয়ে যাবে, এই ব্যাপারটা এটা নিয়ে একটু যদি বলেন। বলেও ছিল। দেখুন, মর্নিং স্কুল নিয়ে আমি বলিনি বিষয়টা। আমি একটি শিক্ষকদের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে শিক্ষক মহাশয়দের পক্ষ থেকে আমার কাছে প্রস্তাব এসেছে যে যদি আমরা মর্নিং স্কুল করি তাহলে পরে সেন্সাস এবং স্কুলের পঠন পাঠন অনেকটা কম ব্যাহত করে আমরা সেন্সাসের কাজ করতে পারবো। এটা মাস্টারমশাইদের নিজেদের আগ্রহ ছিল। আমি আমার পক্ষ থেকে সেটা বলা হয়নি, এটা মাস্টারমশাইদের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। আর সেন্সাসের ক্ষেত্রে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করেছি যে এরকম অসুবিধা হচ্ছে। আমি আমার দপ্তরের এসিএস সাহেবকেও বলেছি যে অনেক স্কুলে হয়তো একটু সংখ্যায় বেশি টিচার নিয়ে নেওয়া হয়েছে সেন্সাসের পক্ষ থেকে। আমরা সেই জায়গাগুলোতে কি করে মিনিমাইজ করা যায় সে বিষয়টা আমরা দেখছি। মুখ্যমন্ত্রী কি এই ক্ষেত্রে কোনো বিষয় দেখাতে ইউনিফর্মের বিষয় বললেন না যে স্কুল যেটা চায় তাদের স্বাধীনতা দেওয়া হচ্ছে এবং স্কুল বিল্ডিং এর কালারের ক্ষেত্রেও তাই, কিন্তু এখন বর্তমানে বা বিগত সরকারের আমলে যেটা ছিল একটা বিশ্ব বাংলা লোগো দিয়ে নীল সাদা ইউনিফর্ম, সেটা যদি কেউ রাখতে চায় সেটা রাখতে পারে না, ওটা নীল সাদাটা রাখতে পারবে, বিশ্ব বাংলার যে লোগো আছে সেটি থাকবে না, বিশ্ব বাংলা থাকবে না। নীল সাদা অবশ্যই থাকতে পারে, ব্যক্তিগত চায়। ব্যক্তিগত চয়েস নয়, প্রতিষ্ঠানের পছন্দ। প্রতিষ্ঠানের অতীত ঐতিহ্যের ব্যাপার। সেটা চাই না। আমি যে স্কুলের শিক্ষক ছিলাম আমার স্কুলে বরাবরই নীল সাদা কালারের ছিল, স্কুল ইউনিফর্ম ছিল, নীল সাদাই ছিল, টিল নাও নীল সাদাই আছে। আমার একটা প্রশ্ন আছে, বলছি আপনি বলেছেন অ্যাসেম্বলিতে যে 70% শিক্ষক না থাকলে সেই স্কুল থেকে বদলি করা হবে না, এটা একটু মানে বিস্তারিত বলতে পারবেন কিভাবে? তখন আমরা এই একটা লাইন পেয়েছিলাম, আপনি বাজেট মানে জবাবি ভাষণে 70% আমাদের বিদ্যালয়ে যে স্যাংশন পোস্ট আছে সেই স্যাংশন পোস্টের 70% যদি না থাকে তাহলে সেই বিদ্যালয় থেকে আমরা শিক্ষক অন্য বিদ্যালয়ে ট্রান্সফার করব না, কারণ সেই বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীগুলো আছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এবং এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, আমাদের যে এসওপি হয়েছে তাতে যে বিষয়টা আছে, অনেকেই এটা মাস্টারমশাইরাও বলেছিলেন, তাদের মনেও একটা ধোঁয়াশা রয়েছে যে কি হচ্ছে। দেখুন, আমাদের প্রথম কথা হলো গ্রামাঞ্চলের স্কুলগুলো আজ বঞ্চিত। গ্রামাঞ্চল থেকে সবাই আমরা শহরের দিকে যেতে চাইছি, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নাই, এর মধ্যে কোনো অপরাধ নাই। কিন্তু কি হচ্ছে, অনৈতিকভাবে কিছু বদলির ফলে আমাদের গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলো আজকে ধুঁকছে এবং গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা কিন্তু বঞ্চিত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চিন্তা ভাবনা করেছি যে যেখানে বেশি শিক্ষক রয়েছে, অর্থাৎ পিটিআর অনুযায়ী বেশি শিক্ষক, সেখান থেকে আমরা গ্রামাঞ্চলের দিকে বা যেখানে কম আছে সেখানে আমরা নিয়ে যাব। প্রথমত, মাস্টারমশাইরা যে সময়ই নিযুক্ত হয়ে থাক না কেন আমরা মাস্টারমশাইদের মাস্টারমশাই হিসেবেই দেখছি। তিনি
সিপিএম আমলে নিযুক্ত হয়েছেন, তিনি তৃণমূল আমলে নিযুক্ত হয়েছেন, তিনি বিজেপি আমলে নিযুক্ত হয়েছেন, এরকম শিক্ষকদের ক্লাসিফিকেশন আমরা করছি না। আমরা জানি শিক্ষক মহাশয়রা অত্যন্ত দায়িত্বশীল এবং তারা দায়িত্ব নিয়ে বিদ্যালয়গুলোতে যথাযথভাবে পঠন পাঠন করান বলেই আজকের দিনেও সমাজে কিন্তু শিক্ষকদের যেমন মর্যাদা রয়েছে, একই সঙ্গে সঙ্গে আজকে ছাত্রদের মধ্যেও কিন্তু একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় যে কমিশনগুলো হয়েছে, সেই কমিশনগুলো বারবার বলেছে যে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা যদি বাড়ির পাশাপাশি জায়গা থেকে যেতে পারে এবং তাদের মানসিক স্বাস্থ্য যদি সুদৃঢ় হয় বা সুস্থ হয়, তাহলে পরে তারা ভালো তাদের ছাত্রছাত্রীদের সেরাটা তারা দিতে পারে। তো সেই দিকে দৃষ্টি রেখে আমাদের দপ্তর থেকে ঠিক করা হয়েছে যে যারা অল্প বয়সী শিক্ষক তাদেরকেই উদ্বৃত্ত বিবেচনা করে, অন্যকেই ভাবছেন যে আমি অল্প বয়সে চাকরি পেয়েছি বলে আমাকেই অন্যত্র যেতে হচ্ছে। শিক্ষকরা মানে তারাও মানুষ, তো তাদেরও বয়স যখন বাড়তে থাকে ধীরে ধীরে একটা বয়সের পরে আমাদের সক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তো এই বেশি বয়সে কাউকে যদি জবরদস্তি 40 কিলোমিটার মোটরসাইকেলে যেতে হয় 50-55 বছর বয়সী কোনো শিক্ষক মহাশয়কে, স্বাভাবিকভাবেই তার পক্ষে কিন্তু বিদ্যালয়ে গিয়ে সেরাটা দেওয়া সম্ভব নয়, যেটা একটা 25 বছর বা 30 বছরের শিক্ষক মহাশয়ের পক্ষে সম্ভব। সে কারণেই আমরা বয়সটাকে বিবেচনায় রেখেছি। একদল বলছিলেন যে যারা পরে জয়েন করেছেন চাকরিতে বা সেই স্কুলে, তাদের উদ্বৃত্ত ঘোষণা করা হবে। এবারে ধরুন কোনো একজন মাস্টারমশাই 50 বছর বয়সে সে ট্রান্সফার নিয়ে তার বাড়ির পাশে কোনো একটি বিদ্যালয়ে এসেছেন, এবারে 2 বছর হলো তিনি জয়েন করেছেন, তিনি যেহেতু সেখানকার জুনিয়র, তাকে আবার পুনরায় বদলি করে দেওয়া হলো। সেই মাস্টারমশাইয়ের মানসিক অবস্থা কি হবে এবং তার পারিবারিক অবস্থা কি আছে সেটা বিবেচনা করা আমাদের প্রয়োজন কিনা আপনারা বিবেচনা করবেন। আরেকটি ক্ষেত্রে বলা হয়েছিল যে যিনি পরে চাকরিতে যোগদান করেছেন তাকে উদ্বৃত্ত ঘোষণা করা হোক। এবারে যিনি মনে করুন 21 বছর বয়সে চাকরি পেয়েছেন আর একজন 35 বছর বয়সে চাকরি পেয়েছে, এবারে 35 বছর বয়সে যে চাকরি পেয়েছে, আমরা স্বাভাবিক চিন্তা ভাবনায় আমরা ধরে নিতে পারি যে তার বাবা মা আরো বেশি বৃদ্ধ হয়েছে, তার পারিবারিক চাপ আরো বেশি বৃদ্ধি হয়েছে। তো সেক্ষেত্রে তার পক্ষে যতটা সম্ভব 21 বছরে যে চাকরি পেয়েছে, হোক না সে একটু ট্রাভেল করে তার সেরাটা সে দিতে পারবে, ততটা কিন্তু 35 বছরের মাস্টারমশাই পারবেন না। তার শারীরিক সক্ষমতা, কেউ কেউ আছেন নিশ্চয়ই যাদের শারীরিক সক্ষমতা মানসিক সক্ষমতা অত্যন্ত প্রবল, আমরা সেই বিষয়টাকে এক্সেপশনটাকে ধরছি না। সেই কারণেই আমরা বারবার এই বায়োলজিক্যাল এজ বা তার বয়স, এটাকে আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো যে যাদের আজকে আমরা ট্রান্সফার করছি, আমরা আজকে যাদের অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে এই রেশনালাইজিং এর জন্য ট্রান্সফার করছি, তাদের কিন্তু এটাই একমাত্র ট্রান্সফার নয়, এরপরে তারা কিন্তু আমাদের কাছে ট্রান্সফার চাইতে পারে। যেহেতু এই ট্রান্সফারটা আমরা করছি, সে কারণে তার যে ট্রান্সফার পাওয়ার যে একটা জায়গা রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে গেল না। তারা পুনরায় আমাদের কাছে আবেদন করতে পারেন এবং আমাদের যে নিয়ম কানুন আছে সেগুলোর মধ্যে যদি তার আবেদন পড়ে, তিনি নিশ্চয়ই পরবর্তীতে তার বাড়ির কাছে আসবার সুযোগ পাবেন। এটা আমাদের বর্তমান পদ্ধতি, এটা তৈরি করা হয়েছে মূলত প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের আস্থা ভরসা আছে এবং পরবর্তীতে যারা বিভিন্ন জেলায় রয়েছে, নিজের জেলা ছেড়ে, তাদেরকেও আমরা আমাদের প্রক্রিয়ায় রাখছি এবং এটা আমাদের স্মরণে আছে, আমরা তাদেরকেও নিজ জেলায় ফিরিয়ে দেব। থ্যাংক ইউ। সরকার থেকে ঘোষণা করা হয়েছিল যে বিভিন্ন জায়গায় বন্দে মাতরম গান থেকে কেন মাদ্রাসা তো বন্দে মাতরম হচ্ছে, তো কোথাও হচ্ছে না এরকম খবর আমার কাছে এই মুহূর্তে নেই, সর্বত্রই হচ্ছে।
ঠিক আছে, সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। এটা কি প্রাথমিক স্কুলের জন্য না হ্যাঁ, মূলত প্রাথমিক স্কুলের জন্য। আর বয়সের কোনো কি রেখেছেন যে 50 হলে পরে বদলি হবে না, এরকম কোনো ক্রাইটেরিয়া কি আছে মানে যেটা আপনি না, এখনো করা হয়নি, সেটা কি হবে মানে সেটা ভাবনা চিন্তায় আছে। আমাদের ওরকম জায়গায় যাবে না। দেখুন, অর্থ কোথা থেকে আসবে সেটা এখানে গুরুত্বপূর্ণ নয়। এই মুহূর্তে আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে ছাত্রর পাতে ডিম পড়বে কিনা। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এটা নিশ্চিত করে দিয়েছেন এবং আমাদের বাংলার যারা আমরা স্বঘোষিত ডায়েটিশিয়ান ছিলাম, আমরা বারবার বলেছি ডিম না হলে পরে আমাদের শিশুরা একদম অত্যন্ত দুর্বল হয়ে পড়বে, তাদের জন্য এটা সুখের খবর যে আমরা ডিম দিচ্ছি। আপাতত আমরা এটা খোঁজ বন্ধ রাখি যে কোথা থেকে আসছে, কিভাবে আসছে।